আমাদের গতদিন আমরা যে কথাবার্তাগুলো বলছিলাম সেটা টোটালি আসলে টপিক রিলেটেড ছিল না। কিছু কোর্সের কিছু বেসিক কথাবার্তা ছিল। তো আমরা আজকে ইন্ট্রোডাকশন শুরু করব। আমাদের যে বই আছে, রাসেল নরভিকের যে বইটা আছে, সেই বইটা ইন্ট্রোডাকশন শুরু করব। তো প্রথম চ্যাপ্টার যেটা, তো কিছু কথা গতদিনের কিছু কথা এখানেও চলে আসবে। যেমন আমরা প্রথম যে টেক্সট বুকটা ফলো করব সেটা হচ্ছে রাসেল নরভিকের যে বইটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ মডার্ন অ্যাপ্রোচ। ঠিক স্যার, আছে। পিডিএফ কি আপনি দিয়ে দিবেন বইয়ের? হ্যাঁ, আমার কাছে আছে। আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু ওকে। একটা কথা হচ্ছে যে যদি সম্ভব হয়, সফট কপির পাশাপাশি একটা হার্ড কপিও কিন্তু প্রত্যেকটা বই আপনাদের রাখা উচিত। কারণ সফট কপি হয়তো পড়ে আমরা অভ্যস্ত, কিন্তু হার্ড কপি পড়ার যে একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আসলে আমাদের চলে যাচ্ছে দিন দিন। যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তো তখন দেখা যেত যে যে বইগুলো আমাদের বিশেষ করে সিএসসির যে বইগুলো ছিল, মানে আমাদের ডিপার্টমেন্টাল যে বইগুলো ছিল, সেই বইগুলো আমরা সবসময় হার্ড কপি কালেক্ট করা ট্রাই করতাম। আমার কাছে এখনো হার্ড কপি অনেকগুলা বই আছে। সো হার্ড কপিটা আসলে ইম্পর্টেন্ট। সফট কপি থাকলে যে সমস্যা হবে তা না, কিন্তু সফট কপি থাকলে যে একটা ফ্যাটিক তৈরি হয়, যে পড়তে ভালো লাগে না। তো এইটা আসলে যদি আপনারা পারেন ওভারকাম করতে, সমস্যা নেই। কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে হার্ড কপিটাও কেউ কালেক্ট করবে। জি আচ্ছা। স্যার। আর রেফারেন্স হিসেবে বই হিসেবে নিচের বইটা আপনারা ফলো করতে পারেন, কাইন্ড অফ একই রকমই। সো কোর্স অবজেক্টিভ বা কোর্স আউটকাম নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছিল গতদিন। এইটার আমি এখন বলতে চাচ্ছি না। গতদিন যেহেতু অনেকেই ছিলেন না, তো আমি জাস্ট আবারও একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু রিক্যাপ করে নিই। আপনাদের আপনাদের অলরেডি সবই জানা আছে, তারপর একটু বলি। এখানে যে ক্লাস অ্যাটেন্ডেন্স অ্যান্ড পারফরমেন্স যেটা, এটা কিন্তু শুধুমাত্র ক্লাস অ্যাটেন্ড করলে যে আপনি 5 মার্কস পাবেন, এটা কিন্তু এমনটা না। আপনার ক্লাসের কিছু রেসপন্সিবিলিটি আছে, ক্লাসের ভিতরে আপনার কিছু পারফরমেন্সের বিষয় আছে। এটা কিন্তু আসলে ওভারঅল ইম্প্যাক্ট করবে। আপনি অ্যাটেন্ডেন্স 24টা ক্লাস অ্যাটেন্ড থাকলেই যে আপনি 5-এ 5 পেয়ে যাবেন, তা এমনটা নাও হতে পারে। তবে ম্যাক্সিমাম মার্ক অবশ্যই অ্যাটেন্ডেন্সে থাকবে। আর পারফরমেন্সের মার্ক তো একটু ইম্প্যাক্ট ফেলবে আর কি। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সম্পর্কে আপাতত আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে কিছু পেপার যদি আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি তাহলে সেভাবে করব। আদারওয়াইজ আপনারা নিজেরা কিছু টপিক গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে পারবেন। ওটা পরে মিডের পরে হয়তো আমরা সেটা নিয়ে ডিসকাশন করব, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন। আর ক্লাস টেস্টের বিষয় তো, যেহেতু আমরা অনলাইনে আছি, তো অলরেডি আপনারা জানেন যে দুইটা হচ্ছে গুগল ফর্মের কোশ্চেন হয়, একটা অ্যাসাইনমেন্ট টাইপের কোশ্চেন হয়। তো এখন আমার আপাতত এটা প্ল্যান, তবে আমার চিন্তা আসলে গুগল ফর্মের 3টা নেওয়া। আমি শিওর না, দেখা যাক কতদূর কি করা যায়। আর মিড টার্ম আর ফাইনাল এক্সাম তো অলরেডি আপনারা জানেন। এই দুইটা কিন্তু অফলাইনে ক্লাস, সরি অনলাইনে ক্লাস হলে এইগুলা কিন্তু আপনাদের অফলাইনেই এক্সাম হওয়ার কথা, আমার যতটুকু জানা আছে আপাতত। ঠিক আছে। আচ্ছা। তো আমরা চলে আসি আমাদের টপিকের দিকে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার ডেপথে যাওয়ার আগে, এটা আসলে কোন কোন জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারি সেটা হয়তো বা আমরা অনেকেই জানি এখন। মানে হচ্ছে এটা এমন একটা ওয়ার্ড, এমন একটা টার্ম, এটা সম্পর্কে আমরা কিছু না কিছু ভাবে এখন মানে এনভায়রনমেন্ট থেকে আমরা অনেক কিছু জেনে যাই, যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে বা কোথায় আসলে এটার প্রয়োগ আছে। এটা আমরা কিছুটা হলেও জানি সবাই মোটামুটি। তো তেমনই আসলে জিনিসটা আমি যদি দেখি, যে এটা আসলে বেশ অনেক জায়গাতে ব্যবহার করা হয়, যেমন সার্চিং, লজিক,
তারপরে নলেজ রিপ্রেজেন্টেশন, মেশিন লার্নিং এর ক্ষেত্রে, তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভিশন কম্পিউটার রোবোটিক্স, তারপর হচ্ছে এক্সপার্ট সিস্টেম। অনেক কিছুতেই আসলে এআই এর আহ, প্রয়োগ আছে, এবং এই জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ফিল্ড গুলো, এগুলো কিন্তু একটা অপরটার সাথে রিলেটেড। এটা কিন্তু আসলে আনরিলেটেড কোনো বিষয় না। কোনো না কোনো ভাবে কোনো না কোনো টপিক একটার সাথে আরেকটা রিলেটেড হতে পারে। তো স্বভাবত আগে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি। ঠিক আছে, এটা আসলে আমাদের চিন্তা করতে হবে। তো সেটা চিন্তা করার আগে আমাদের আগে চিন্তা করতে হবে যে ইন্টেলিজেন্স কি। তারও আগে চিন্তা করতে হবে তাহলে ন্যাচারাল যে বিষয়টা আসলে কি। ঠিক আছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যাওয়ার আগে আমাদের বেশ কতগুলো টার্ম আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে যে আসলে কোনটাকে কি বলা হচ্ছে। তো আপনাদের কি মনে হয় যে ন্যাচারাল ইন্টেলিজেন্সটা আসলে কি, বা কাকে বোঝানো হয়? স্যার একটা সাধারণ মানুষের যে স্যার চিন্তা বুদ্ধিমত্তা বা চিন্তা করার ক্ষমতা স্যার। এরা সবকিছু মিলাই আর কমন কি সেন্সের থেকে যেটা ন্যাচারাল আসে সেটাই ইন্টেলিজেন্ট। সেটাই আচ্ছা, হ্যাঁ, সেটা একদিক থেকে ঠিক। তবে আসলে আমাদের এটা বলা উচিত যে যেটার প্রাণ আছে সেটা হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে, তার যেটা প্রাণ নাই সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়াল। হ্যাঁ, তো আসলে শুধু মানুষ না, সকল প্রাণীরই কিছু না কিছু আসলে ইন্টেলিজেন্স আছে। তো আমরা আসলে যদিও আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স বলতে আমরা এখন বেসিক্যালি মানুষকেই বুঝে থাকি, কিন্তু সব প্রাণীর আসলে ইন্টেলিজেন্স আছে। জি তো স্যার, কারণ স্যার মানুষ ইমপ্লিমেন্ট করতে পারে আর কি জিনিসটা। হ্যাঁ, না, সবাই ইমপ্লিমেন্ট করতে পারে, তাদের ইন্টেলিজেন্স লেভেল যতটুকু সেটা সবাই ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু মানুষের ইন্টেলিজেন্সটা সব প্রাণী থেকে আলাদা। এটা টোটালি জি ডিফারেন্ট লেভেলের জি স্যার। ইন্টেলিজেন্স। জি স্যার। জি স্যার স্যার। ইমপ্লিমেন্ট তো স্যার পাখিরাও করতে পারে, যেমন ওরা বাসা বানায় হ্যাঁ না। হ্যাঁ, ইমপ্লিমেন্টের বিষয়টা হ্যাঁ সবাই করতে পারে, কিন্তু ওই মানুষের ইয়াটা আর কি হ্যাঁ, অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ, সবারই একটা লেভেল আছে রেঞ্জ আর কি। পাখিরাও তো ইন্টেলিজেন্ট। সেটাই তো হ্যাঁ, বললাম। সেটাই আর কি। সো আসলে ইন্টেলিজেন্সটা আসলে টোটালি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। তো আসলে এখানে আমাদের যে ডেফিনেশনটা, যে ইন্টেলিজেন্স কাকে বলবো, বা কোন বস্তুকে বা কোন প্রাণীকে আমরা ন্যাচারাল ইন্টেলিজেন্স বলবো আর কোন প্রাণীকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো, তার সংজ্ঞা আমাদেরকে আগে আসলে বুঝতে হবে যে আসলে কোনটাকে কি বলা হয়। তো ন্যাচারাল ইন্টেলিজেন্স তো আমরা অলরেডি বুঝতেই পারতেছি, যারা প্রাণী, বিশেষ করে যারা মানুষ, তাদের ইন্টেলিজেন্সটাই হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স। তো আর তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সো ইন্টেলিজেন্সটা আসলে বেসিক্যালি যেটা বোঝায় যে আমি কোনো কিছু চিন্তা করতে পারতেছি কিনা, আমি কোনো কাজ করতে পারতেছি কিনা, আমার কোনো ডিসিশন মেকিং বা ক্যাপাবিলিটি আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে কোনো একটা ডিসিশন নিতে পারি কিনা, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি কিনা, কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য খারাপ সেটা আমি বুঝতে পারি কিনা। এই ধরনের বিষয়গুলোই আসলে কিন্তু ইন্টেলিজেন্সের মধ্যে চলে আসে। তার মানে আমাদের আসলে চিন্তা করতে হবে এমন ভাবে যে কোনো একটা বস্তুকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো তখনই যারা ওই বস্তুটা যদি এইরকম ভাবে তার বিহেভিয়ার গুলাকে প্রকাশ করতে পারে, মানে নর্মালি মানুষ যেভাবে প্রকাশ করে সেরকম ভাবে যদি বিহেভিয়ার গুলাকে প্রকাশ করতে পারে। ঠিক আছে, তো এটা হইতে পারে একটা ডেফিনেশন। কিন্তু এটা করতে গেলে মানুষের কিন্তু অনেক কিছু মানে আছে। তো আমাদের মেশিনেরও সেরকম অনেক কিছু চিন্তা করতে হবে যে মেশিনের ওই বিষয়গুলো আছে কিনা। যেমন আমাদের অনেকগুলো ইনপুট ডিভাইস আছে মানুষের ক্ষেত্রে। মানুষের ইনপুট ডিভাইস কোনগুলো বলেন দেখি? যেমন এই যে নাক, তারপরে হলো গিয়ে মুখ, নাক, মুখ, কান, তারপরে চোখ, চোখ, হ্যাঁ, হাতের ইয়া। তারপরে বেসিক্যালি এই স্নায়ুতন্ত্র। হ্যাঁ ওই যেটা আর কি ইয়া ত্বক। হ্যাঁ,
বেসিক্যালি আমাদের ইন্দ্রিয় যেগুলো সেটা হচ্ছে আসলে আমাদের ইনপুট ডিভাইস। জি জি স্যার। স্যার তো সেক্ষেত্রে আমাদের চোখ, নাক, এগুলো যা আছে, কান আছে, এই বিষয়গুলো ইনপুট ডিভাইস। এখন ইনপুট ডিভাইস বলতে আমাকে চিন্তা করতে হবে স্নায়ুতন্ত্র কিন্তু আসলে ইনপুট ডিভাইস না। কারণ হচ্ছে মানে ইনপুটটা কখন হবে, বাইরে থেকে কোনো কিছু যদি ভিতরে আসে, তো বাইরের এনভায়রনমেন্ট থেকে আমার ভিতরে যদি আসতে হয় তাহলে সেটা হবে ইনপুট। তো স্নায়ুতন্ত্র কিন্তু আসলে আমাদের ভিতরের একটা স্ট্রাকচার, এটা বাইরের কোনো কিছু আসলে ইনপুট নেয় না। ভিতরে যে ডিসিশনটা হয় সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় জি শরীরে। স্যার, ইন্টারনাল এটা স্যার। এটা স্যার ডিসিশন মেকার। রাইট। সো ওইটা আমাদেরকে আবার চিন্তা করতে হবে। তার মানে আমাদের কিছু পারসিভার আছে, কিছু পারসেপশন করার সেন্সর আছে, এইসব বিষয়গুলো আছে। তো তার মানে আমরা অনেক কিছু চিন্তা করতে পারতেছি আসলে, যে একটা বস্তুকে ইন্টেলিজেন্ট হইতে গেলে তারও কিছু ইনপুট ডিভাইস দরকার, তারও চিন্তা করার ক্যাপাসিটি দরকার, তারও কিছু ডিসিশন মেকিং পাওয়ার দরকার। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের থাকতে হবে। তো এআই কে আসলে একদম কমপ্লিট ডেফিনেশন দিয়ে আপনারা প্রকাশ করতে পারবেন না হয়তোবা, কারণ এটা খুব একটু টাফ বিষয় আর কি। মানে কেউই আসলে একটা কমপ্লিট ডেফিনেশন দিয়ে এটাকে ডিফাইন করতে পারবে না যে এআই বলতে আসলে কাকে বোঝানো হয়। কিন্তু মোস্ট সমাদৃত যে ডেফিনেশনটা, সবচেয়ে বেশি যে ডেফিনেশনটাকে হাইলাইট করা হয় সেটা হচ্ছে এই রাসেল নরভিগের যে ডেফিনেশনটা। তারা 4টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছে। ঠিক আছে, তো 4টা ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো একটা এন্টিটির ভিতরে দেখা যায় তাহলে তাকে বলা হবে যে এটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। এখন সেই 4টা ক্যারেক্টারিস্টিক্স আবার কি সেটা আমাদের আগে দেখতে হবে। এইটা হচ্ছে সেই 4টা ক্যারেক্টারিস্টিক্স। প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা দেখেন, যে অ্যাক্ট লাইক হিউম্যানস। মানে যে সিস্টেমটা অ্যাক্ট লাইক হিউম্যানস মানে মানুষের মতো বিহেভিয়ার করতে পারে, মানে মানুষের মতো অ্যাকশন নিতে পারে, কোনো একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তাকে আমরা, সেই প্রপার্টিজ যদি থাকে তাকে আমরা এআই বলতে পারি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারি। কিন্তু শুধু একটা থাকলেই হবে না, আমাদের 4টাই থাকতে হবে। যেমন একটা ধরেন যে কলকারখানায় যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু মানুষ ধরেন যে নিচ থেকে উপরে কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সেটা করতে পারে। লিফট কিন্তু নিচ থেকে উপরে জিনিস নিয়ে যেতে পারে, তো মানুষের মতোই তো বিহেভ করতেছে। ঠিক আছে, কিন্তু লিফট কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না। কেন না, তা আমাকে আবার অন্য জিনিস চিন্তা করতে হবে। সেটা কি, যে সিস্টেম দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস, মানুষের মতো চিন্তা করতে পারে কিনা। ঠিক আছে, আমরা যেভাবে চিন্তা করি আমাকে কি করতে হবে কি করতে হবে না, কোনটা ভালো কোনটা খারাপ, সেটা আমাকে চিন্তা করার একটা ক্যাপাসিটি থাকতে হয়। সো থিঙ্ক লাইক হিউম্যানস এর ক্যাপাবিলিটি থাকতে হবে। তারপরে যে প্রপার্টি সেটা বলা হচ্ছে থিঙ্ক রেশনালি। ঠিক আছে, রেশনাল বিহেভিয়ার নিয়ে তার কি বলে, ডোমেনে রেশনালিটি থাকতে হবে। কোন একটা এজেন্ট, কোনো একটা বস্তুর মধ্যে রেশনালিটি থাকতে হবে। রেশনালিটি নিয়ে সামনে কথা আসবে। এবং তারপর হচ্ছে অ্যাক্ট রেশনালি, তাকে অ্যাকশনও নিতে হবে রেশনালি। সে শুধু হিউম্যানের মতো অ্যাকশন নিলে হবে না, তাকে তার অ্যাকশনটাও রেশনাল হইতে হবে। সো এই 4টা বস্তু বা 4টা প্রপার্টিজ আসলে থাকতে হবে একটা সিস্টেমকে যদি আমরা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বলতে চাই। আবারও বলি, অ্যাক্ট হিউম্যানলি, থিঙ্ক হিউম্যানলি, থিঙ্ক রেশনালি, অ্যাক্ট রেশনালি। এই 4টা জিনিস থাকতেই হবে। সো আমরা যদি এটাকে আহ, একটা ম্যাট্রিক্সের মতো করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে হিউম্যানের একটা কলাম আছে, রেশনালিটির একটা কলাম আছে, থিঙ্কিং এর একটা কলাম আছে, রো আছে, বিহেভিয়ার একটা রো আছে। সো বিহেভিয়ার আর হিউম্যান দুইটা যদি মিলাই দিই তাহলে অ্যাক্ট লাইক হিউম্যান, এটা হচ্ছে গিয়ে সেই সেলটা হবে। আর হিউম্যান এবং থট যদি মিলাই তাহলে হচ্ছে অ্যাক্ট লাইক Act like, think হিউম্যান। like human. হ্যাঁ সরি, থিঙ্ক লাইক হিউম্যান। সো এরকম একটা স্লট চলে আসবে।
তো আগে আমরা দেখি সিস্টেম যেটা হিউম্যানের মতো অ্যাকশন নিতে পারে তাকে কিভাবে আমরা ডিফাইন করতেছি। তো এইটা মানে সিস্টেম যেটা অ্যাকশন কোড নিতে পারে হিউম্যানের মতো তার একটা টেস্ট আছে, সেই টেস্টটাকে বলা হচ্ছে টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট আসলে কি? টিউরিং টেস্ট হচ্ছে অ্যালান টিউরিং এর নাম আপনারা শুনছেন? জি স্যার। জি স্যার। একটা মুভি আছে, দেখা হয়েছে কারো? দ্য ইমিটেশন গেম নাকি যেন একটা মুভির নাম ছিল। জি স্যার। আর মুভি আছে কিন্তু মুভিটা দেখা হয় না এখনো। আচ্ছা, না তো ওটা এনিগমা মেশিন। হ্যাঁ হ্যাঁ, এনিগমা মেশিনের একটা মুভি, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কাহিনী নিয়ে একটা মুভি, যেখানে অ্যালান টিউরিং প্রথম এনিগমা মেশিনের কে ডিকোড করার জন্য একটা মেশিন তৈরি করছিল, যেটা কিনা প্রথম কম্পিউটারের, আধুনিক কম্পিউটারের হচ্ছে ফান্ডামেন্টাল বেস বলা হয় যাকে। গোড়াপত্তন হয় আর কি। হ্যাঁ, তো মুভিটা খুবই ইন্টারেস্টিং, দেখতে পারেন কেউ চাইলে। তো অ্যালান টিউরিং এর যে কাজটা ছিল সেটাকে আমরা এখন হচ্ছে টিউরিং টেস্ট হিসেবে চিন্তা করা হয়। তো এই টেস্টের আসলে কাজ হচ্ছে কোন একটা মেশিন হিউম্যান নাকি হিউম্যান না, মানে হিউম্যান নাকি হিউম্যান না বিষয়টা আসলে ওটা না, কোন একটা মেশিন হিউম্যানের মতো অ্যাকশন নিতে পারে কিনা সেটা টেস্ট করার একটা প্রসিডিউর। তো এটা আসলে কি করা হয়, এই ছবিটা আপনারা দেখেন তাহলে হয়তো বা কিছুটা আইডিয়া করতে পারবেন। তো এই টেস্টে যেটা করা হয়, আপনার কাছে একটা কনসোল থাকে, মানে আপনি একটা রুমে আছেন মনে করেন। তো আপনি একটা রুমে আছেন, রুমের ওই পাশে কিছু একটা আছে, সেটা মানুষও হতে পারে মেশিনও হতে পারে, কিছু একটা আছে। আর আপনি এই পাশে বসে আছেন, মাঝখানে একটা দেয়াল আছে, আপনি ওই পাশে কি আছে সেটা দেখতে পারতেছেন না। আপনার কাছে শুধু একটা কিবোর্ড আর একটা কনসোল আছে, মানে মনিটর। তো আপনি কিছু মেসেজ লিখতে পারেন এবং ওই পাশ থেকে আপনি মেসেজ লিখে ইন্টার দিলে ওই পাশ থেকে রিপ্লাই আসবে। তো টিউরিং টেস্টটা হচ্ছে এটাই করে যে যদি রিপ্লাইটা আপনি ধরতে না পারেন যে মানুষ দিচ্ছে নাকি মেশিন দিচ্ছে, তাহলে মেশিন যদি আসলে রিপ্লাই দিয়ে থাকে তাহলে ওই মেশিনটা আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হয়ে গেছে। কথাটা কি ধরতে পারছেন কি বলছি? স্যার স্যার শুধু একটু মেশিনের আরেকবার বলেন রিপ্লাই স্যার। থেকে আনসার যে রিপ্লাই আসে তাহলেই। স্যার একটু আরেকবার ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা, মানে ধরেন এই পাশে একটা এন্টিটি আছে, এই পাশে বলতে আমি করে দেখাই, এই পাশে একটা এন্টিটি আছে দেওয়ালের এই পাশে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনি এখানে মেসেজ টাইপিং করতেছেন, কিছু একটা টাইপিং করতেছেন, মেসেজটা এখানে গেল এই সিস্টেমের কাছে, সিস্টেম আবার কিছু রিপ্লাই দিল আপনাকে, আপনার মনিটরে সেটা দেখা যাচ্ছে। তো আপনি যদি রিপ্লাইটা দেখে বুঝতে না পারেন যে এটা কি আসলে মানুষ দিছে নাকি মেশিন দিছে, সেটা আপনি বুঝতে পারতেছেন না, আপনার কাছে মনে হচ্ছে যে না মানুষই দিছে, ঠিক আছে। সো তাহলে আপনার কাছে মনে হচ্ছে মানুষ দিছে, কিন্তু এই যে রিপ্লাই দিছে বা যে সিস্টেমটা রিপ্লাই দিছে সেটা যদি মানুষ না হয়ে থাকে, কোন একটা পার্টিকুলার রোবট অথবা কোন একটা সফটওয়্যার প্রোগ্রাম যদি হয়ে থাকে, তাহলে এই সফটওয়্যার প্রোগ্রাম বা এন্টিটিকে আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট একটা এন্টিটি। কারণ আপনি এই রিপ্লাইটা বুঝতে পারেন না যে এটা মানুষ দিছে নাকি মেশিন দিছে। বুঝতে পারছি? তাহলে জি স্যার, এবার বুঝতে পারছি। আমরা এটা এই টেস্টের মাধ্যমে এটা একটা আইডেন্টিফাই করা যায়। তো এরকম একটা সিস্টেম কিন্তু আমরা অলরেডি অ্যাপ্লাই করে থাকি অনেক ক্ষেত্রে। বলেন দেখি কোন জায়গায়? আর চ্যাটবট। রাইট, আমরা এরকম একটা কাজ আসলে চ্যাটবট ইউজ করে থাকি অনেকেই, বা বিভিন্ন পেজে গেলে অটোমেটিক্যালি রিপ্লাই দেওয়া হয় আমাদেরকে। জি স্যার। জি স্যার। তো আমরা আসলে সেটা দেখলেই বুঝতে পারি যে এটা আসলে মানুষ রিপ্লাই দেয় না, চ্যাটবট রিপ্লাই দিচ্ছে। তো তার মানে আসলে যেটা বোঝা যাচ্ছে যে ওই চ্যাটবটটাও আসলে এখনো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হয় নাই। যেমন আমরা আমরা যদি এরকম আইডেন্টিফাই করতে পারি যে আসলে হয় নাই, মেশিন দিচ্ছে, তাহলে সেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট না। ওটার মধ্যে কিছুটা ইন্টেলিজেন্স আছে,
কিন্তু এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল হয় নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে কথা। স্যার এই অ্যান্সারটা দেওয়ার ক্ষেত্রে যদি ওই কম্পিউটারটা আপনার করা প্রশ্ন ইন্টারনেটের সাহায্য নিয়ে মানুষের উত্তর খুঁজে সেই খাতিন থেকে দেয়, তাহলে কি ইন্টেলিজেন্ট বলা চলবে, নাকি সোজাসুজি এমবিটেড মানে নিজের থেকে দিতে হবে অ্যান্সারটা? না, সেটাও কিন্তু একটা ইন্টেলিজেন্স। সে যে খুঁজতেছে, খুঁজে কিছু একটা বাই করতেছে এবং সেটার একটা কারেক্ট আনসার যদি দিতে পারে, সেটা কিন্তু জি। ইন্টেলিজেন্সের মধ্যে পড়বে। কারণ সে জানে যে তাকে সে কি করতেছে। এটা কিন্তু মানুষেরই বিহেভিয়ার। আমি যদি কোনো কিছু না পারি, তাহলে কিন্তু আমি খুঁজি যে এটা আসলে কোথায় আছে বা কি করতে হবে আমাকে। তো এই বিহেভিয়ারটা কিন্তু মানুষেরই জি বিহেভিয়ার। স্যার, নির্ভুলের সাহায্য খুঁজে। হুম। আচ্ছা, তো এটা গেল হচ্ছে টিউরিং টেস্ট। যদি এটা ইনফর্মালি বলে ফেলছি। সো এইটার বেসিক্যালি 100% অ্যাকুরেটলি আপনি কখনো পাবেন না যে কোনো একটা মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে গেছে 100% পারফরমেন্স দিতে পারতেছে এরকম। এটা আসলে এখনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভবই না। কারণ কারণটাতে আমি পরে আসতেছি, যখন রেশনালিটি কথা বলবো তখন আসতেছি। সো আমরা যদি এইভাবে একটা ওয়ে, আরো বেশ কিছু ওয়ে আছে, সেটা আমরা পরে দেখব। সো আমরা যে যে সিস্টেমগুলা, মানে বর্তমানে যে সিস্টেমগুলো আছে যেটা কিনা হিউম্যানের মতো অ্যাকশন নিতে পারে, তাদের মধ্যে বেশ কিছু ধরনের আম, বা, কি বলে ডোমেইন আছে, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা হচ্ছে হিউম্যানের মতো অ্যাকশন নিতে পারে, যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে মানুষ যেভাবে কমিউনিকেট করে, সেটা একটা ওয়ে। তারপর হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন, আমরা কিভাবে নলেজকে স্টোর করতে পারি। মানে নলেজ রিপ্রেজেন্টেশনটা আসলে দরকার হচ্ছে কোন একটা মেশিনকে। স্যার আমরা কোনো কিছু জানি ওইটা মেশিনের মাধ্যমে কিভাবে অন্যদেরকে দেখাইতে পারে অথবা বুঝাইতে পারে এরকম কিছু। হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। মানে আপনার নলেজটাকে স্টোর করে রাখতে হবে। যেমন আমাদের ব্রেনের ভিতরে আমাদের নলেজ আছে। এখন ব্রেনকে যদি আপনি কাটাকাটি করেন, ব্রেনের মধ্যে কোথায় নলেজ আছে, কোথায় ওয়ার্ডস গুলো লুকায় আছে, আপনি কিন্তু খুঁজে পাবেন না। জি স্যার। তাহলে এটা আসলে কিভাবে থাকতেছে, তো এটা কিন্তু আসলে আমরা জানি না। তো কিন্তু কম্পিউটারে আমরা কিন্তু সেটা করতে পারি। যেমন আমাদের বিভিন্ন অ্যারে সিস্টেম আছে, অ্যারে আছে, তারপরে স্ট্রিং আছে, ডেটা জি স্ট্রাকচার স্যার। আছে বেসিক্যালি। সো এইগুলো কিন্তু আসলে আমাদের বিভিন্ন ডেটা ধরে রাখার জন্য ইউজ আমরা করতে পারি। সো ওইটা আমরা পরে আসবো। তো এরকম নলেজের প্রেজেন্টেশনের বিষয় আছে। তারপর হচ্ছে অটোমেটেড রিজনিং। অটোমেটেড রিজনিং হচ্ছে আপনি কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে নিজের মতো করে ডিসিশন নিতে পারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে অটোমেটেড রিজনিং। এরপরে আছে মেশিন লার্নিং, যেটা হচ্ছে আপনি মানে মেশিন নিজে থেকে লার্ন করতে পারবে, বা কোনো একটা সার্টেন সিচুয়েশনে কোনটা ভালো বা কোনটা খারাপ সেটার একটা কিছু ইনপুট ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে সে লার্ন করবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। সো এটা গেল হচ্ছে আমাদের থিঙ্ক, সরি, অ্যাক্ট লাইক হিউম্যানলি। সো এখানে আরো দুইটা ইস্যুস আছে, যেমন কম্পিউটার ভিশন এবং রোবোটিক্স। তো এটাও আমাদের অ্যাকশনের মধ্যেই পড়ে। যেমন কম্পিউটার ভিশনে আমরা কিছু অবজেক্টকে পারসিভ করি। পারসিভ করা মানে হচ্ছে দেখা, সেন্স করা। তারপর হচ্ছে রোবোটিক্সের যে কাজগুলো হয়, রোবোটিক্সের মধ্যে মুভমেন্টের কাজগুলো হয়। কোনো একটা পার্টিকুলার রোবট যদি আমরা কোনো একটা কাজের জন্য বানাই, সেটা কোনো কিছুকে মুভ করে এক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, এরকম অনেক কিছু হইতে পারে। আচ্ছা, সো এরপরে আসতেছে যেটা, সেটা হচ্ছে থিঙ্ক লাইক হিউম্যানলি। মানুষের মতো চিন্তা করতে হবে। সো মানুষ আসলে কিভাবে চিন্তা করে, এটা আসলে টোটালি কি বলে, অদ্ভুত একটা বিষয়। মানুষ যে চিন্তা করে, মানুষ তার নলেজ গুলোকে কিভাবে একের পর এক কম্বাইন করতে পারে, একের পর এক চিন্তা ভাবনা করে ডিসিশন গুলো নিতে পারে, লজিক্যালি সেটাকে অ্যানালাইসিস করতে পারে, এটা কিন্তু আসলে টোটালি একটা অদ্ভুত একটা বিষয়।
সো এই বিষয়টাও কিন্তু মানে মেশিনের মধ্যে থাকতে হবে, যে সে চিন্তা করতে পারতেছে, তার কাছে সার্টেনলি যে সকল নলেজ আছে, এই নলেজ গুলাকে সে ব্যবহার করে কোনো ডিসিশন নিতে পারবে বা থিঙ্ক করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এক্সপেক্টেড থাকবে যে একটা সিস্টেম যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে চায় তাহলে তাকে অবশ্যই থিঙ্কিং ক্যাপাবিলিটি থাকতে হবে। তো মানুষের যে থিঙ্কিংটা, মানুষের থিঙ্কিংটা কিন্তু আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সে তার কাছে বর্তমানে কি কি নলেজ আছে সেটার উপর ডিপেন্ড করে। সিস্টেমের এনভায়রনমেন্টের কি কি ডিমান্ড আছে সেটার উপর ডিপেন্ড করে, মানে সে এখন কোন সিচুয়েশনে আছে এবং সেই সিচুয়েশনে তাকে কি করতে হবে। সো সিচুয়েশনটা কিন্তু অনেক ইম্প্যাক্টফুল মানুষের থিঙ্কিং এর জন্য। তো সেটার বিষয় আছে। তারপর হচ্ছে তার সাইকোলজিক্যাল বিভিন্ন এক্সপেরিমেন্টের বিষয় আছে, তার এক্সপিরিয়েন্সের বিষয় আছে। তো অনেক কিছু আসলে এখানে কাজ করে। কগনিটিভ সেন্স যেটাকে আমরা বলি, মানে তার যে অনুধাবনমূলক জ্ঞানমূলক যে অবস্থা, সেগুলোকে কাজে লাগাইতে হয়। তো স্যার, যে ক্ষেত্রগুলোতে মানুষ এরকম চিন্তা ভাবনা ছাড়া কোনো ডিসিশন নেয়, যেমন হতে পারে স্যার, এই যে যেমন যদি কাউকে বলা হয় দুইটা আঙুল দেখায় যে যে কোনো একটা ধরো, এই ক্ষেত্রে সে কিন্তু কোনো কিছু বিবেচনা না করে ধরবে। তো এই ধরনের কাজগুলোতে এআই এর রিয়েকশন কেমন হবে স্যার? আচ্ছা, এইটা যেখানে আসলে ডিসিশনের পিছনে কোনো লজিক মানুষ ইউজ করে না আর কি, এরকম। হ্যাঁ, এটা যে মানুষের কোনো লজিক ইউজ করে না সে বিষয়টাও কিন্তু আমাদের, এটা আসবে হচ্ছে রেশনালিটির বিষয়। ঠিক আছে, রেশনালিটিটা কি সেটা আমরা আসতেছি, তখন এটা হয়তো আমরা রিপ্লাই দিতে পারবো। সো রেশনালিটি হচ্ছে টোটালি একটা, আপনি যে কোশ্চেনটা করলেন রেশনালিটির আনসারটা হবে এখানে এই জায়গাতে। আসলে রেশনালিটি আসলে টোটালি একটা আনসার্টেন একটা বিষয়। মানে রেশনালিটি আসলে সবসময় লজিক দিয়ে ডিফাইন করা যায় না। লজিক থাকতে পারে, কিন্তু রেশনালিটি কখনোই লজিক দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না সবসময়। তো মানুষ কিছু সময়ে আনসার্টেনিটিকে প্রেফার করে। মানে মানুষ একটা জিনিস করতে চাচ্ছে, সেটার সে জানে না যে কতটুকু সার্টেন, কিন্তু তার মন বলতেছে যে এটা আমাকে করতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু কত বিষয় আছে, যেমন আপনি যে একটু আগে বললেন যে কোনটা ধরতে হবে বা কোনটা ধরতে হবে না। আমরা ছোটবেলায় যেটা খেলতাম, একটা আঙ্গুল ফুটাইছি যে এটা কোনটা হবে কোনটা ধরো বলো। জি স্যার। So, এটা আসলে টোটালি আনসার্টেন একটা বিষয়, যেটা কিন্তু আসলে বলা যাবে না যেটা এটাই এটা। সো এই আনসার্টেনিটির বিষয়গুলা কিন্তু আসলে মানুষের মধ্যে আছে, এবং সে একটা প্রেডিকশন করে। মানুষ একটা প্রেডিকশন করে জাস্ট তার অ্যাকশন নেয়। সেটা ঠিক হইতে পারে, ভুল হইতে পারে। এটা হচ্ছে রেশনালিটির বিষয়। মানে রেশনালিটি মানে হচ্ছে লজিক সবসময় সবকিছু ডিফাইন করতে পারে না। তো সেই জায়গাতে আমাদের ইনটিউশন যেটা, মানে আমাদের নিজেদের অনুধাবন, আমাদের নিজেদের ফিলিংস, সেই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। একটু আগে যেটা বলতেছিলাম যে 100% আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করা সম্ভব না। কারণটা হচ্ছে মানুষের মধ্যে যে কোনো ইন্টেলিজেন্স, ন্যাচারাল ইন্টেলিজেন্সের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইমোশন। জি এই স্যার, ইমোশনকে আপনি কখনো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বানাইতে পারবেন পেছনে নেওয়া যায় না। জি স্যার, না। আর্টিফিশিয়াল এটা বানানো। হ্যাঁ, এটা আসলে একটা অসম্ভব বিষয়। আপনি এখানে আনসার্টেনিটি নিয়ে আসতে পারেন এআই এজেন্টের ভিতরে, কিন্তু ইমোশনকে আপনি কখনো 100% অ্যাকুরেটলি নিয়ে আসতে পারবেন না। কারণটা হচ্ছে, আমি ধরেন একটা সেন্টেন্স আপনাকে বলি, তাহলে মানে একটা সেন্টেন্সের উদাহরণ বলি। ধরেন যে আপনাকে যদি বলে যে এই কাজটা করতে হবে, আপনাকে আমি বললাম এই কাজটা করতে হবে, এটা আপনার কাছে মনে হচ্ছে কি জাস্ট করতে বলছে আর কি, একটু পরে করলে হবে। আমি যদি এখন বলি এই কাজটা করতে হবে, জোর দিয়ে বলছি, তার মানে কি আপনি বুঝতে পারবেন যে আমাকে এখনই করতে হবে। যদি বলে যে এই কাজটা এখনই করতে হবে, সেটা তো আমি ক্লিয়ারলি বললাম, কিন্তু এখনই ওয়ার্ডটা যদি বাদ দিয়েও যদি আমি জোর গলায় বলি, তা তখন আপনার মনে হবে যে না, এই কাজটা আমাকে এখনই করতে হবে। ঠিক আছে, বা এই কাজটা আমি ওখানে যাব, বা আমি এটা করব। আরেকটা উদাহরণ দিই, ধরেন আমি আসি,
এই একটা ওয়ার্ড মানে একটা সেন্টেন্স, আমি আসি বলতে এখন কি বুঝাইতেছি আমি, সেটা কিন্তু এখন কোশ্চেনের বিষয়। এখন আমি আসি বলতে কি আমি চলে যাচ্ছি সেটা বুঝাইতেছি, না কি আমার বয়স 80 সেটা বুঝাইতেছি, নাকি কি বলে আমি 80 নাম্বার পাইছি সেটা বুঝাইতেছি। এটা কিন্তু আসলে বুঝার বিষয় আছে। বা মানুষের তার মানে যেটা দাঁড়াচ্ছে যে একই জিনিসকে মানুষ অনেকভাবে এক্সপ্রেস করতে পারে, সেটা ডিপেন্ড করতেছে এনভায়রনমেন্টের উপরে। আবার মানুষ কিরকম ফিলিংস আছে, মানুষের মন খারাপ হয়, মানুষের শারীরিক অসুস্থতা হয়, অনেক কিছু হয়, বিষণ্ণতা তৈরি হয়, ডিপ্রেশন বা আনন্দের অনুভূতি, অনেক কিছু হয়, যেটা কিন্তু আসলে রেশনাল বিহেভিয়ার বা রেশনালিটি সেটা আসলে দেওয়া সম্ভব না মেশিনের মধ্যে। যেমন একটা জিনিস কিনলে হয়তো আপনার খুব ভালো লাগতেছে, কিন্তু মেশিনকে আপনি আসলে সেটা বুঝাতে পারবেন না যে আপনার কতটুকু ভালো লাগতেছে বা কতটুকু খারাপ লাগতেছে। তো এই বিষয়টা আসলে হচ্ছে রেশনালিটি। তো এক্সপেক্টেড এক্সপেক্টেড আসলে যে মেশিনের মধ্যেও রেশনালিটি থাকবে বা সার্টেন কিছু রেশনালিটি সে মানে দেখাতে পারবে, ফুল দেখাতে পারবে এমন কোনো কথা নাই, কিন্তু সার্টেন কিছু অংশ রেশনালিটি সে হয়তো বা এক্সপ্রেস করতে পারে। তো সীমাবদ্ধতা থাকবে আর কি সেটা। হ্যাঁ, তো সেটা আমাদের যদি রেশনালিটি যদি দেখাইতে পারে তাহলে আমরা বলবো যে মেশিনটার মধ্যে ইন্টেলিজেন্সি আছে। থিঙ্ক রেশনাল, মানুষের রেশনাল থিঙ্কিং যেটা, আচ্ছা রেশনাল থিঙ্কিংটা হচ্ছে যে আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপ, সেটা আমি চিন্তা করে বের করতে পারতেছি কিনা। ঠিক আছে, জি চুজ স্যার। দ্য রাইট থিং। রেশনালিটি মানে হচ্ছে, রেশনাল থিঙ্কিং মানে হচ্ছে চুজ দ্য রাইট থিং। রং থিংও চুজ করা যায়, কিন্তু সেটা আসলে রেশনাল না। মানে আমরা সবসময় পজিটিভ ভাবে চিন্তা করতে চাই, সো আমাদের টার্গেট হবে যে চুজ দ্য রাইট থিং। এটা হচ্ছে রেশনালিটি, থিঙ্ক রেশনালিটি। আচ্ছা, সো লাস্ট একটা যেটা থাকে সেটা হচ্ছে সিস্টেম দ্যাট অ্যাক্ট রেশনালি। এখন হচ্ছে অ্যাকশন নিতে হবে রেশনালি। আমাদের থিঙ্ক রেশনালি হচ্ছে চুজ দ্য রাইট থিং, এবং অ্যাকশন যেটা সেটা হচ্ছে যে কাজটা আমি চুজ করলাম সেটা আসলে আমাকে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমরা যে লজিক্যালি হোক আর রেশনালি হোক সেটাকে এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাক্ট রেশনালি। যেমন কোনো একটা কাজ যদি খারাপ হয়, আমি বুঝতে পারতেছি খারাপ, তাহলে সেই কাজটা আমি নর্মালি করি না, এটাই হচ্ছে আমার অ্যাকশন। যদি কাজটা আমি না করে থাকি সেটা হচ্ছে আমার অ্যাকশন। বা কোনো কাজ যদি ভালো হয়ে থাকে সেটা যদি আমি করি তাহলে সেটা আমার রেশনালিটি। আমি রেশনালি থিঙ্ক করলাম যেটা ভালো এবং সেটাকে আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, সো এটাও হচ্ছে থিঙ্ক অ্যাক্ট রেশনালি। স্যার এটার যদি এক্সাম্পল বলি স্যার, এরকম যে ধরেন যে সাপোজ একটা রোবট, তাকে একটা দেওয়া হয়েছে যে সে এতটুকু পর্যন্ত স্যার ওয়েদার করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে, সে সেটা নিল। দেন যদি তার পরিমাণ যদি সেটা অ্যাডজাস্ট করে, মানে ওয়েদারটা থাকে, সে নিল। বাট বেশি যদি হয় তাহলে স্যার এটার ও অ্যাকশন দিবে, সে সেখান থেকে হয়তোবা তার নিরাপদ জায়গায় চলে যাবে, এরকম একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, সেটাও হইতে পারে। যেমন হ্যাঁ, আপনি যেটা বলতেছেন, আমি যদি উদাহরণটা একটু সবার জন্য ক্লিয়ার করে বলি, যে ধরেন একটা আনসার্টেন সিচুয়েশন আছে, আপনি যেমন অনেক রোদ উঠলে যেমন আপনি বাইরে যেতে চান না, কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন একটা রোবটও দেখাইতে পারে। ঠিক আছে, যেমন বৃষ্টি হলে আপনাকে ছাতা নিতে হবে, ছাতা না নিয়েও করা যায়, কিন্তু ছাতা নেওয়াটা আপনার জন্য রেশনাল। কারণ কি? কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর আসতে পারে। তো আপনি চিন্তা করতেছেন, আপনি রেশনালি থিঙ্কিং করবেন যে বৃষ্টি হইতেছে, তাহলে বৃষ্টিতে ভিজি, তাহলে আমার জ্বর আসতে পারে। তো আমার যদি জ্বর আসে তাহলে আবার আমাকে অনেক কষ্ট হবে, আমাকে বিছানায় থাকতে হবে অনেকদিন, অসুস্থ হয়ে থাকতে হবে। সো এটা আমার করা যাবে না। সো তখন আপনি কি করবেন, এই থিঙ্কিং এর বেসিসে, আপনি রেশনালিটির বেসিসে আপনি ছাতা নিয়ে বের হবেন। সো এটা হচ্ছে আপনার অ্যাকশন, আপনি রেশনালি অ্যাক্ট করতেছেন।
এরকম কাজ যদি রোবটও করতে পারে বা যে কোনো একটা সফটওয়্যার, শুধুমাত্র যে রোবট বলতেছি তা কিন্তু না, জি একটা জি স্যার, ওটা এক্সাম্পল। সিস্টেমও হতে পারে, মানে সফটওয়্যার সিস্টেমও হতে পারে সেটা। জি স্যার। তো এই ধরনের জিনিস হইতে হবে। তো এইটা, এই টোটাল 4টা জিনিস, ঠিক আছে, 4টা জিনিস থাকতে হবে একটা এজেন্টকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হইতে হইলে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে সিস্টেম অ্যাক্ট রেশনালি, লজিক সবসময় আসলে রেশনালিটি না, লজিক হচ্ছে রেশনালিটির একটা পার্ট। ঠিক আছে, কোনো একটা সার্টেন ডিসিশন নিতে গেলে অবশ্যই লজিক লাগবে, কিন্তু সব সব ক্ষেত্রে লজিক কাজ করে না। সো লজিক রেশনালিটির একটা পার্ট মাত্র। আম, তো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে যে, যে সিস্টেমটা অ্যাক্ট করে রেশনালি তার কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন মোর জেনারেল দেন ইউজিং লজিক অনলি। ঠিক আছে, যে আমরা যদি কোনো একটা এজেন্টকে রেশনাল অ্যাকশন নিতে পারে যদি বলি, তাহলে তার মধ্যে অবশ্যই শুধু লজিক না, আদার্স ডিসিশন প্যারামিটারও থাকবে। লজিক দিলে কিন্তু শুধু সেটাকে বাইন্ড করে দেওয়া হয়। লজিকের কথা যদি আমি বলি, যে আপনারা যে ইফেলস ব্যবহার করছেন, আপনাদের মনে থাকার কথা, ইফেলস ব্যবহার করলে আমরা জাস্ট কিছু মাত্র ইফেলস রুলস লিখে দিই। ঠিক আছে, সো ইফেলস রুলস কিন্তু আমাদের লিমিটেড, কিন্তু এবং সেটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, সেটা হচ্ছে ফিক্সড, তার মানে সেটা আনসার্টেন কোনো সিচুয়েশন কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। ওই রুলস অনুযায়ী যদি তার ম্যাচ করে তাহলে সে কাজটা করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। কিন্তু আনসার্টেন সিচুয়েশন সবসময় রুলস অনুযায়ী হবে না। ঠিক আছে, সো এটা একটা অ্যাডভান্টেজ, যে যদি কোনো মেশিন বা কোনো একটা সিস্টেম রেশনালি অ্যাকশন নিতে পারে, তার অ্যাডভান্টেজ হচ্ছে সে যে কোনো আনসার্টেন সিচুয়েশনে কোনো না কোনো অ্যাকশন নিতে পারবে, যেটা কিনা শুধুমাত্র লজিক দ্বারা ডিফাইন করা যায় না। ঠিক আছে, সো তার মানে সেখানে লজিকের সাথে সাথে আমাদের ডোমেইন নলেজটাও লাগবে। মানে ওই যে সিস্টেমে কাজ করা হচ্ছে, যে বা যে এনভায়রনমেন্টে কাজ করা হচ্ছে, সেই এনভায়রনমেন্টের ডোমেইন নলেজটা লাগবে ওইখানে। আচ্ছা, নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে ইট অ্যালাউস এক্সটেনশন অফ দ্য অ্যাপ্রোচ উইথ মোর সাইন্টিফিক মেথোডোলজিস। তার মানে যে সিস্টেমটা রেশনালি অ্যাকশন নিতে পারে, তার মধ্যে ক্যাপাবিলিটি থাকে অনেক ধরনের অ্যাকশনস তৈরি করার, অনেক ধরনের কি বলে আনসার্টেন সিচুয়েশন হ্যান্ডেল করার, এবং সেই ক্ষেত্রে অনেক ধরনের সাইন্টিফিক অ্যাপ্রোচও নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। ঠিক আছে, মানে আনসার্টেনিটি যদি আমরা হ্যান্ডেল করতে চাই, তখন আমাদের আরো অনেক অনেক চিন্তা ভাবনা তৈরি হবে, অনেক ধরনের ব্রাঞ্চিং তৈরি হবে। ঠিক আছে, একটা সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারবো কিভাবে, সেটা আনসার্টেনিটি যদি আমি হ্যান্ডেল করতে চাই, তাহলে আমাকে ব্রাঞ্চিং এর কথা চিন্তা করতে হবে, যে আমি এখন এখানে আছি, নেক্সট কি কি ব্রাঞ্চ হইতে পারে, কি কি ধরনের কাজের পসিবিলিটি তৈরি হইতে পারে, সেটা আমাকে আনসার্টেনিটি চিন্তা করে কাজ করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, ধরেন আমি এখন আম, কোন একটা বিল্ডিং এ আছি। এখন বিল্ডিং এ থাকলে যদি বিল্ডিং এ আগুন ধরে তাহলে কি করতে হবে, এখন যদি ভূমিকম্প হয় তাহলে কি করতে হবে, আবার এখন যদি ধরেন যে হঠাৎ করে বিল্ডিং এর কোনো কারণে আনসার্টেনিটির কারণে দেখা গেল বিল্ডিং এর দেয়াল খুলে পড়ে যেতেছে, তখন কি করতে হবে। তো এই সব সিচুয়েশনে কিন্তু আনসার্টেন। তো এই রেশনাল বিহেভিয়ার বা রেশনাল অ্যাকশন যে নিতে পারবে, তাকে এই ধরনের আনসার্টেন বিহেভিয়ার চিন্তা করতে হবে, এবং সেটা চিন্তা করতে গেলে অনেক অনেক ব্রাঞ্চ তৈরি হবে, একটা মোমেন্ট থেকে অনেকগুলো পসিবিলিটি ব্রাঞ্চ তৈরি হবে। ঠিক আছে, সো তখন হচ্ছে সেই কাজটা সে করতে পারে কিনা, এবং সেই কাজটা করতে গেলে কি কি ধরনের সাইন্টিফিক অ্যাকশন নেওয়া উচিত, লজিক্যালি, সাইন্টিফিক্যালি, রেশনালি কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া উচিত, সেটার ডোর ওপেন হবে আরো। সো এইটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজেস। আচ্ছা,
আমরা বেশি পড়বো না আজকে, আমরা গোলস অফ এআই এর আগ পর্যন্ত পড়বো, আর কয়েকটা স্লাইড আছে। সো রেশনাল এজেন্ট, এজেন্ট নিয়ে আমাদের চ্যাপ্টার 2-তে অনেক কথাবার্তা আছে, কিন্তু যেহেতু এজেন্টের কিছু টার্মস আমাদের এখানে চলেই আসতেছে, সিস্টেমের কিছু টার্মস চলে আসতেছে, so এই কারণে এখানে জাস্ট ছোট করে একটা সংজ্ঞা দেওয়া আছে। এজেন্ট আমরা কাকে বলতেছি আসলে? সো এজেন্ট বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে কোন একটা এন্টিটি, যেমন আমরা একটা মানুষ, জি আমরা স্যার, এনভায়রনমেন্টে স্যার অনেক কিছুই থাকে যেগুলা স্যার আমাদের ডিসিশন নিতে বাধ্য করে বা সাহায্য করে, ওইগুলাই। হ্যাঁ হ্যাঁ, সো এজেন্ট আসলে আমাদের বলা হচ্ছে যে আমরা যেমন মানুষ, আমরা এক একটা এজেন্ট। তো এজেন্ট আমাদের ফর্মালি যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে যেটা হবে, এজেন্ট হচ্ছে এমন একটা এন্টিটি যে হচ্ছে পারসিভ করে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে তার, সে পারসিভ করে এবং সেই পারসেপশনের উপর বেস করে সে হচ্ছে অ্যাকশনস তৈরি করে। এটা হচ্ছে এজেন্ট। মানে সহজ ভাষায় যদি বলা হয় যে আমরা আসলে আমাদের ইনপুট ডিভাইস দিয়ে আমাদের ইনভারনমেন্টটা দেখতেছি। জি স্যার। হুম, এবং সেই দেখার মাধ্যমে আমরা আমাদের কিছু অ্যাকশনস তৈরি করতেছি। এটা হচ্ছে গিয়ে এজেন্ট। সো এরকম এটা। জি স্যার, যেমন আমরা গরমের অনুভূতি পাই, আবার সেই অনুযায়ী যে আমরা বলতে পারি যে এই জায়গায় জিনিসটা গরম, এই জায়গায় ধরা যাবে না, এরকম। হুম হুম, রাইট। এই জায়গায় স্যার যে গরম জিনিসটা সেটা হলো এন্টিটি, আর জিনিসটা থেকে আমরা যে উপলব্ধি করতে পারতেছি যে জিনিসটা গরম, এটা হলো গিয়ে স্যার এই যে পারসিভনেস। আর অ্যাক্টিভ হলো মানে অ্যাক্টিভিটি হলো, একটা হলো স্যার আমরা এই যে জিনিসটা যে ধরবো না, যেটা ধরা বিপজ্জনক হতে পারে, এটা স্যার অ্যাক্টের মধ্যে পড়ে। হুম হুম হুম, হ্যাঁ, কাইন্ড অফ ওরকমই। সো হ্যাঁ, ওটাকে আমরা যদি এখন ফর্মালি ডিফাইন করতে চাই, তো এজেন্টকে আমরা এজেন্ট ফাংশন হিসেবেও চিন্তা করতে পারি। সো এজেন্ট ফাংশনে যে এখানে দেখানো হয়েছে, তো এই এজেন্ট ফাংশনটা আসলে কি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এজেন্ট হচ্ছে ধরেন একটা প্রোগ্রাম যার মধ্যে কিছু পারসিভনেস থাকবে। পারসিভনেস মানে কিছু ইনপুট জিনিস থাকবে। ঠিক আছে, সো এই পারসিভকে দেওয়া বলা হচ্ছে পি আকারে। ঠিক আছে, পারসিভকে মানে আর নোটেশন করা হচ্ছে পি দিয়ে, এবং তার অ্যাকশনসকে তৈরি করা হচ্ছে এ দিয়ে, নোটেশন করা হচ্ছে এ দিয়ে। অর্থাৎ একটা ফাংশন হচ্ছে একটা বক্সের মতো। আমরা জানি ফাংশনসের ভিতরে থাকে হচ্ছে ইনপুট, এবং ফাংশনস থেকে কিছু আউটপুট বের হয়। সো এখানে ইনপুট হিসেবে কাজ করবে হচ্ছে পারসিভনেস বা পারসিভ ডেটা, এবং সেটা কিছু প্রসেস হবে, ভিতরে কিছু অ্যানালাইসিস হবে, কিছু চিন্তা ভাবনা হবে। এটাই হচ্ছে আমাদের এজেন্ট ফাংশন, এবং তার মাধ্যমে সেটা কিছু অ্যাকশনস তৈরি করবে, যেটা কিনা আউটপুট হিসেবে কাজ করে। ঠিক আছে, সো একটু আগে জি যে স্যার। এক্সাম্পল বলা হইলো, তো ওইটার মতোই আমি আরেকটু সহজ করে বলি। ধরেন এখন বৃষ্টি পড়তেছে, তো আপনি পারসিভ করতেছেন বৃষ্টি পড়তেছে, সেন্সর দিয়ে, চোখ দিয়ে দেখতেছেন, কান দিয়ে শুনতেছেন বৃষ্টি পড়তেছে। তাহলে আপনার যদি বাইরে যেতেই হয়, তখন আপনি কি করবেন? চিন্তা ভাবনা করে আপনি ছাতা নিয়ে যাবেন। তো এই যে আপনি ছাতাটা নিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার অ্যাকশনস। তো চিন্তা এটাকে, ভাবনা করা হচ্ছে স্যার এজেন্ট ফাংশন। হ্যাঁ, এজেন্ট ফাংশন সেটা চিন্তা ভাবনা করবে। তো এজেন্ট ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটার ভিতরে পারসিভনেস থাকবে। পারসিভনেসকে সে ইনপুট হিসেবে নিবে, এবং সে সেটার উপর রেশনাল থিঙ্কিং করে তার একটা অ্যাকশন বা আউটপুট তৈরি করবে। এটা হচ্ছে গিয়ে আমাদের রেশনাল এজেন্ট। তো এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এভাবে দেখাইতে পারি। এটা হচ্ছে এফ, হচ্ছে সেই ফাংশনটা, এটা হচ্ছে সেই ফাংশন। এটার মান হচ্ছে এফ সাজ দ্যাট, এমন একটা ফাংশন যেখানে পি হচ্ছে ইনপুট, এবং পি থেকে সেটা হচ্ছে আউটপুট যাবে হচ্ছে এ, মানে অ্যাকশনস। আমরা ম্যাথে কিন্তু অনেক সময় লিখতাম এফ সাজ জি দ্যাট স্যার। এ জি টেন্ডস টু স্যার। বি। জি স্যার। এটা আসলে হয়তো আমরা অনেকে উপলব্ধি করি না এটা আসলে কি বলা হয়। এটা বলা হচ্ছে এফ হচ্ছে সেই ফাংশনটা যেখানে এ হচ্ছে ইনপুট থাকবে, সেখানে সেটার আউটপুট হবে হচ্ছে বি। বি। জি স্যার। স্যার সাজদের আরেকটা আছে, মানে ইয়ের মতো করে আরেকটা, মানে ব্র্যাকেটের মতো দিয়ে মাঝখান থেকে টান দেয়, ওইটাও তো মনে হয় সাজদের। ওটা তো বিলংস টু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে।
ঠিক আছে। সো ওইটাকে আসলে ম্যাথমেটিক্যালি এভাবে দেখানো হয়। আচ্ছা, সো এখানে বলে ফেলছি অলরেডি। সো এখানে আসলে সেটাই ডিফাইন করা হয়েছে যে আমরা এআই কে আসলে কিভাবে ডিফাইন করব। এটা অলরেডি ওই 4টা কনসেপ্ট দিয়ে ডিফাইন করতে হবে, সেটা আমরা অলরেডি বলে ফেলছি। এখানেও আসলে তেমন কিছু বলার নাই। গোলস অফ এআই, সো গোলস অফ এআই থেকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। ওকে স্যার।